আমাদের অধ্যায় 5, হ্যাঁ, অধ্যায় 5-এর যে গুণিতক এবং গুণনীয়ক আছে সেই সম্পর্কে একটু আমরা দেখব আজকে। তো প্রথমে আমরা দেখব যে গুণিতক, হ্যাঁ, এই অধ্যায়ে দুইটা জিনিস আলোচনা করা হবে, গুণিতক এবং গুণনীয়ক। আমরা প্রথমে দেখব হচ্ছে গুণিতক সম্পর্কে। গুণিতক জিনিসটা আসলে কি? আমরা একটু খেয়াল করি যে গুণিতক হলো মাল্টিপেলস। গুণিতককে ইংরেজিতে কি বলা হচ্ছে? মাল্টিপেলস বলে। তা আমরা আগে এই অধ্যায় 5-এর 25 পৃষ্ঠায় যে বেসিক আলোচনা আছে সেটা আমরা দেখছি, হ্যাঁ, যে আমাদের কি বলতে চাচ্ছে সেখানে। আমরা একটু দেখি যে এখানে বলা আছে একজন শিক্ষক প্রতি শিক্ষার্থীকে, হ্যাঁ, 3টি করে কাগজ দিতে চান। একজন শিক্ষক প্রতি শিক্ষার্থীকে মানে প্রত্যেকজনকে 3টা করে কাগজ দিতে চান। এখন শিক্ষার্থীর সংখ্যা 1, 2, 3, 4, 5 এরকম অসংখ্য হলে প্রয়োজনীয় কাগজের সংখ্যা বের করি। হ্যাঁ, এখন বলা হচ্ছে যে প্রতি শিক্ষার্থীকে 3টি করে কাগজ, মানে একজন শিক্ষার্থী 3টা পাবে, 2জন শিক্ষার্থী 6টা, 3জন শিক্ষার্থী যদি হয় তাই 9টা পাবে। এভাবে কিন্তু কাগজের সংখ্যা বাড়তে থাকবে শিক্ষার্থী অনুযায়ী। এখন এখানে লেখা আছে নিচের ছকের খালি ঘরগুলো পূরণ করি এবং কোন সংখ্যা বসবে তা আলোচনা করি। তাহলে এখানে প্রথমে আমাদের দেওয়া আছে শিক্ষার্থীর সংখ্যা আর নিচে দেওয়া আছে কাগজের সংখ্যা। তো উপরে আমাদের যে শিক্ষার্থীর সংখ্যাগুলো দেওয়া আছে, উপরে যে ঘরগুলো আছে যে 1, 2, 3, 4, 5 পর্যন্ত, তারপরে দেওয়া আছে 10, 20, 30, 40, 50, 10 করে বেড়ে গেছে শিক্ষার্থীর সংখ্যা। হ্যাঁ, 10, 20, 30, 40, 50 জন করে 50 জন শিক্ষার্থীর কথা এখানে বলা আছে। আর নিচে যে কাগজের সংখ্যা, এটা আমরা এখন কিভাবে হিসাব করব? হ্যাঁ, তা আগে কিন্তু বলে দেওয়া আছে যে একজন শিক্ষক প্রতি শিক্ষার্থীকে 3টি করে কাগজ দিতে চান। কয়টা করে কাগজ? 3টি কাগজ। তাহলে আমরা খুব সহজে কাগজের সংখ্যা বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো একটু দেখো। এখন এখানে বলা আছে একজন শিক্ষার্থী 3টা কাগজ পাবে, তাহলে স্বাভাবিকভাবে 2জন শিক্ষার্থী পাবে 6টা, তারপর 3জন শিক্ষার্থী পাবে 9টা এবং 4জন শিক্ষার্থী পাবে 12টা। ঠিক একইভাবে আমার 5জন শিক্ষার্থী পাবে 15টা। হ্যাঁ, 10জন শিক্ষার্থী পাবে 30টা। একজন যদি 3টা পায়, 10জন পাবে 30টা, তাহলে 20 জন পাবে হচ্ছে 20। একজন যদি 3টা পায়, 20 জন পাবে 60টা। তারপর 30 জন পাবে 90টা, ঠিক 40 জন পাবে 120টা, 120টি কাগজ। আর 50 জন পাবে হচ্ছে 150টি কাগজ। তাহলে এ থেকে বোঝা যাচ্ছে, একটু খেয়াল করো, যে উপরে যে শিক্ষার্থীর সংখ্যা, হ্যাঁ, প্রত্যেকটা শিক্ষার্থীর সংখ্যার সাথে কিন্তু আমি 3 দিয়ে বারবার গুণ করেছি। হ্যাঁ, ওই যে বলা ছিল যে একটু দেখো যে উপরে শিক্ষার্থীর সংখ্যার সাথে আমি কত গুণ করছি বারবার? 3। হ্যাঁ, এখানে 3, এই যে 1, 2, 3, 4, 5কে আমি 3 দিয়ে গুণ করেছি। আবার এদিকে 10, 20, 30, 40, 50কেও কিন্তু 3 দিয়ে গুণ করেছি। কারণ কি? কারণ ওই যে বলা ছিল যে 3টি করে কাগজ পাবে। তাহলে একজন যদি 3টি পায়, 2জন পাবে 6টি, তারপর 3জন পাবে 9টি। স্বাভাবিকভাবেই আমরা হিসাব করছি এখানে। এই যে 1কে আমি 3 দিয়ে গুণ করে কিন্তু 3 হয়েছে, কারণ বলা আছে 2কে আমি 3 দিয়ে গুণ করছি 6, 3কে 3 দিয়ে গুণ করছি 9। কারণ এখানে বলা আছে যে আবার 4কে আমি 3 দিয়ে গুণ করে আমার হয়েছে কত? 12। 4কে আমি আবার 40কে আমি এখানে গুণ করছি 3 দিয়ে, 120 হয়েছে। 50কে আমি 3 দিয়ে গুণ করেছি, সেখানে হচ্ছে আমার কত? 150। তাহলে এ থেকে বোঝা যাচ্ছে যে আমি কিন্তু বারবার এই সংখ্যাগুলোকে 3 দিয়ে গুণ করেছি, কারণ আমার বলা ছিল যে প্রত্যেক শিক্ষার্থীকে 3টি করে কাগজ দেওয়া হবে। হ্যাঁ, 3টি করে কাগজ দেওয়া হবে। তাহলে 3 দিয়ে গুণ করার পরে কিন্তু এই সংখ্যাগুলো আমরা পেয়েছি। তাহলে নিচে দেখা যাচ্ছে 3কে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে, কারণ পূর্ণ সংখ্যা জিনিসটাকে সহজে একটু জেনে রাখো যে 0, 1, 2, 3, 4, 5 এই ধরুন অসংখ্য সংখ্যা, হ্যাঁ, স্বাভাবিক যে সংখ্যাগুলো আছে 0 সহ 0, 1, 2, 3, অথবা 0, -1, -2, হ্যাঁ, -3, -4 এরকম অসংখ্য যে সংখ্যাগুলো আছে, সেই সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা বলা হয়। কিন্তু কখনোই 3.2, 1.2 বা 1/2
এই ধরনের যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো কিন্তু পূর্ণ সংখ্যা না। হ্যাঁ, এই পূর্ণ সংখ্যা তো অখণ্ড সংখ্যা। এই ধরনের দশমিক বা ভগ্নাংশ কোনো সংখ্যা হবে না। এই 3কে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেগুলো হলো 3-এর গুণিতক। মূল কথা, কোনো সংখ্যাকে এই ধরনের কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফল পাওয়া যায় সেই গুণফলগুলো ওই সংখ্যার গুণিতক। তাহলে যদি গুণ করলে যে গুণফল পাওয়া যাবে সেটা গুণিতক হলে অবশ্যই সেটাকে যদি আমরা সেই সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে কোনোদিন ভাগশেষ থাকবে না, মিলে যাবে। যেমন 3 দিয়ে শিক্ষার্থীর সংখ্যাকে আমি বারবার গুণ করার পরে নিচের যে রেজাল্ট সেগুলো আসছে। হ্যাঁ, এই কাগজের সংখ্যাগুলো, তাহলে 3, 6, 9, 12, 15, তারপর 30, 60, 90, 120, 150 এগুলো কিন্তু 3-এর গুণিতক। তো এসব নিচে বলা হচ্ছে, দেখো একটু খেয়াল করে যে 3-এর গুণিতকগুলো 3 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। কারণ 3 দিয়ে তুমি এই যে উপরের ওই যে 3, 6, 9, 12, 15, 30, 60, 90, 120, 150 ভাগ করে দেখো কোনো ভাগশেষ কিন্তু থাকবে না। তাহলে নিচে বলছে যে ক এর গুণিতক, এই যে বক্সের ভিতরে, তাই ক এর গুণিতক, ক মানে যে কোনো সংখ্যা হতে পারে, এটা অজানা সংখ্যা, অজানা প্রতীক এখানে দিছে। হ্যাঁ, যে কোনো সংখ্যা ক এর গুণিতক সমান ক এর সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল, ক এর সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল। যে কোনো একটা সংখ্যা নিয়ে তার সাথে যে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে যদি গুণ করা হয় সেই গুণফলটাই হবে সেই সংখ্যার গুণিতক। কিভাবে হবে আমরা নিচে একটু দেখব। যে প্রথম পদ্ধতি, নিচের প্রথম সংখ্যার সারি থেকে 4-এর গুণিতকগুলো বৃত্তাকারে চিহ্নিত করি। হ্যাঁ, তাহলে 4-এর গুণিতকগুলো যদি আমরা বৃত্তাকারে চিহ্নিত করতে চাই, যে নিচে দেওয়া আছে যে 4-এর গুণিতকগুলো, তাহলে আমাদের 4-এর সাথে প্রথমে 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, এভাবে স্বাভাবিক যে সংখ্যাগুলো আছে পূর্ণ সংখ্যা সেগুলোকে আমরা গুণ করব। গুণ করার পরে দেখব যে কোনটা এই গুণফলের সাথে মিলে যায়, সেগুলোই হবে। তাই 4-এর সাথে আমি প্রথমে 1 দিয়ে গুণ করব, তারপর 4-কে আমি 2 দিয়ে গুণ করব, 4-কে আমি 3 দিয়ে গুণ করব। হ্যাঁ, তারপরে 4-কে আমি 4 দিয়ে, 5 দিয়ে, তারপরে 6, 4-কে আমি 6 দিয়ে গুণ করলাম, তারপরে 4-কে আমি 7 দিয়ে গুণ করলাম, তারপরে 8 দিয়ে গুণ করলাম, হ্যাঁ, 9 দিয়ে, আপাতত 10 পর্যন্ত আমি রাখি, যেহেতু 10টা বলছে 10 পর্যন্ত রাখি। তাহলে আমি একটু দেখি যে এই যে 4-কে বারবার 1, 2, 3, 4, 5, 6, 7, তারপর 8, 9, 10 এই যে পূর্ণ সংখ্যা দিয়ে আমি কিন্তু গুণ করেছি। গুণ করার পরে যে গুণফলগুলো এখানে আসছে 4, 8, তারপরে 12, তারপর হচ্ছে কত আমার 16, তারপর হচ্ছে 20, 4, 6, 24, 4 সাথে আমার 28, তারপরে 4, 8 কত আমার 32, তারপর 4, 9, 36, 4, 10-কে 40। এই যে গুণফলগুলো এখানে আসছে বারবার কিন্তু আমি 4-কেই এই সংখ্যাগুলো দিয়ে গুণ করেছি, তাহলে এগুলো কিন্তু 4-এর গুণিতক। তাহলে আমার নিচের যে সংখ্যা সারি দেওয়া আছে এই সারিগুলো দেখি 1, 2, 3 এগুলো কখনোই 4-এর গুণিতক হবে না। হ্যাঁ, 4-এর প্রথম যে গুণিতকটা সেটা হচ্ছে 4, 4 1 4। তাহলে এই যে 1, 2, 3 এরপরে যে 4 আছে এটা কিন্তু 4-এর গুণিতক। হ্যাঁ, তারপরে 5 হবে না, 6 হবে না, 7 হবে না, হবে কত 8। কারণ এগুলোকে 4 দিয়ে ভাগও করা যায় না, আবার গুণ করা যায়। তারপর 8, 9, 10, 11 হবে না, হবে কত 12। তারপর হচ্ছে 13, 14, 15 এগুলোও হবে না, হবে কত 16। হ্যাঁ, ওই যে 4 4 16। তারপরে 16-র পরে হবে কত 20, কারণ 17, 18 4 দিয়ে কোনো সময় গুণ করলে এই সংখ্যাগুলো আসে না। তারপরে এই যে 20, 4 5 20, তারপরে 4 6 24, 21, 22, 23, 24, 4 6 কত হয় 24 হয়। হ্যাঁ, তারপর আছে 25 হবে না, তারপর হতে পারে কত 26 হবে না, 27 হবে না, 28 হতে পারে। তারপর 4 সাথে কত 28 হতে পারে, এগুলো নাই। তারপরে 32 হতে পারে। হ্যাঁ, তারপরে 36 হতে পারে, 32, তারপর কত 36 হতে পারে, এগুলো হতে পারে আর কি। হ্যাঁ, যাই হোক, তা এই যে বিষয়গুলো আমরা দেখলাম 4, 8, 12, 16, তারপরে 20, হ্যাঁ, তারপরে 24 এগুলো কিন্তু হচ্ছে কি 4-এর গুণিতক। হ্যাঁ, কারণ 4-এর সাথে যে কোনো পূর্ণ সংখ্যা গুণ করে গুণফলগুলো আমরা পেয়েছি। এবার নিচের দ্বিতীয় সংখ্যার সারি থেকে 6-এর গুণিতকগুলো বৃত্তাকার চিহ্নিত করি। ঠিক একইভাবে 6-এর সাথে আমি এই পূর্ণ সংখ্যাগুলো গুণ করব। তাহলে 6 1 6, 6 2 6 2 12, 6 2 12, 3 6 18, 4 6 24, তারপরে 5 6 30, 6 6 36, তারপরে 6 7 42,
তারপরে 6 8 48, 6 9 54, 6 10 60। এইভাবে আমি 6 এর সাথে 1 2 3 4 5 6 7 8 9 10 দিয়ে গুণ করেছি। তাহলে আমি এখানে দেখি যে 1 2 3 4 5 এগুলো কখনোই 6 এর গুণিতক হতে পারে না। 6 এর গুণিতক হবে কত? 6। হ্যাঁ, তারপরে 7 8 9 10 11 এগুলো 6 এর গুণিতক হতে পারে না, গুণিতক হবে 12। আবার 13 14 15 16 17 18 এগুলো কিন্তু 6 এর গুণিতক হবে না। কারণ কি? কোনো সংখ্যা দিয়ে 6 কে গুণ করলে এই সংখ্যাগুলো আসে না, একবারে আসে হচ্ছে 18। তারপরে 19 20 21 22 23 24 24 হচ্ছে 6 এর গুণিতক, কারণ 4 6 24। এর নিচের কোনো সংখ্যা দিয়ে গুণ করলে কিন্তু আসে না। তারপর আবার 25 30 এভাবে কিন্তু 30 36 42 এগুলো 6 এর গুণিতক এগুলো হবে। যাই হোক, এখান থেকে আমরা যে বিষয়টি বুঝতে পারছি সেটি হলো যে আমাদের কোনো সংখ্যাকে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে যদি আমরা বারবার গুণ করি, হ্যাঁ, ওই গুণফলগুলোই কিন্তু হচ্ছে ওই সংখ্যার গুণিতক। নিচের সংখ্যাগুলো 10টি করে গুণিতক লেখো। হ্যাঁ, নিচের সংখ্যাগুলোর কয়টি? 10টি করে গুণিতক লেখো। কিন্তু বলে দিছে যে 1 নম্বরে 5 7 8 9 আছে। তাহলে আমরা 5 এর গুণিতকগুলো দেখি। 5 1 5, 5কে প্রথমে 1 দিয়ে গুণ করলাম, তারপরে 5 2 10, যেহেতু 10টি বলেছে আমি 10 পর্যন্ত গুণ করব। 3 5 15, তারপরে হচ্ছে 4 5 20, তারপরে 5 5 25, তারপরে 5 6 30, তারপরে 5 7 35 35, তারপরে 5 8 40 40 থেকে এভাবে আমি 5 9 45 এবং 5 10 50। তাহলে 5-এর ঘরের নামটা কিন্তু আমি 1 থেকে লিখে দিয়েছি এখানে আর কি। হ্যাঁ, তাহলে এই যে 10টি সংখ্যা এখানে পেলাম আমি, এই 10টি সংখ্যাই হচ্ছে 5-এর গুণিতক। কারণ 5কে আমি এই 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে এগুলো পেয়েছি, এবং 5 দিয়ে যদি এই সংখ্যাগুলো ভাগ করা হয় কোনো ভাগশেষ কিন্তু থাকবে না। হ্যাঁ, মিলে যাবে, ভাগ করলে মিলে যাবে, এই জন্য এগুলো 5-এর গুণিতক। এবার 7 দিয়ে প্রথমে আমার 7 1 7, 7 2 14, 3 7 21, তারপরে আমি 4 দিয়ে গুণ করবো, 4 7 28, 5 দিয়ে গুণ করলে 5 7 35, তারপর যদি আমি 8 দিয়ে গুণ করি, হ্যাঁ, এই 6 দিয়ে গুণ করি, 6 7 42, তারপরে আমি 7 দিয়ে গুণ করি, 7 7 আমার হবে হচ্ছে 49, তারপর 8 দিয়ে যদি গুণ করি 56 হবে, 9 দিয়ে গুণ করলে হবে আমার হচ্ছে 63, হ্যাঁ, 9 দিয়ে গুণ করলে 63 এবং 10 দিয়ে গুণ করলে 70। তাহলে এই যে 10টি সংখ্যা আমি পেলাম, এই 10টি সংখ্যাই কিন্তু আমার হচ্ছে 7-এর গুণিতক। তারপর 8-এরটা দেখি আমি। তাহলে 8কে আমি প্রথমে 1 দিয়ে গুণ করলে 8 1 8, 2 দিয়ে করলে 8 2 16, 3 দিয়ে করলে 3 8 24, 4 দিয়ে করলে 4 8 32, 5 দিয়ে করলে 5 8 40, তারপরে 6 দিয়ে করলে 48, 7 দিয়ে করলে 56, 8 8 64, 8 9 72 এবং 8 10 80। এই 10টি সংখ্যা এখানে পেলাম, এই 10টাই কিন্তু 8-এর গুণিতক। তবে 9কেও আমি ঠিক একইভাবে 9 18 27, হ্যাঁ, তারপর হচ্ছে যে 36 45 54 63, হ্যাঁ, ওখানে 46 লেখা আছে, ওটা আসলে বেসিক্যালি 36 হবে। হ্যাঁ, 4 9 36 হবে, তোমরা ঠিক করে নিও ওটা। হ্যাঁ, 72 81 90, ওটার 36 হবে, 9 4 9 36, 46 লিখেছি ভুল করে। তাহলে এই জিনিসটা কিন্তু আমরা এখন বুঝতে পারছি যে গুণিতক জিনিসটা হলো, যদি তোমাকে বলে সে 10-এর 2টা গুণিতক লিখো, তাহলে 10কে তুমি 1 দিয়ে গুণ করলে 10 নিজে একটা, আবার যদি 2 দিয়ে গুণ করো 10 2 20। 8-এর যদি 2টা গুণিতক লিখতে বলে 8 1 8, 8 2 16। 8কে আমি 1 দিয়ে গুণ করেছি, একবার 2 দিয়ে গুণ করেছি। এই যে 8, এই 8 হলো 8-এর গুণিতক। এই যে 16 হলো 8-এর গুণিতক। হ্যাঁ, তাহলে 8কে আমি 1 দিয়ে গুণ করে 8 পেলাম, আবার 8কে 2 দিয়ে গুণ করে 16 পেলাম। আবার দেখো, এই 8 দিয়ে যদি 8কে আমি ভাগ করি কোনো ভাগশেষ থাকে না। 8কে যদি 16কে যদি 8 দিয়ে ভাগ করি কোনো ভাগশেষও থাকছে না। এভাবে আমরা যে কোনো সংখ্যার গুণিতক বের করতে পারি।